Welcome to my dear students. Good evening. এতদিন অজৈব রসায়ন নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা চলছিল। আজ অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব যৌগ। তার আগে একটু তোমাদের সাথে এটার ইতিহাস নিয়ে আলোচনা করব। পৃথিবী সৃষ্টির হাজার হাজার বছর পরে, আজ থেকে বহু যুগ পূর্বে পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল এককোষী উদ্ভিদের। তারপর ক্রমবিকাশের মধ্য দিয়ে সৃষ্টি হলো বহুকোষী উদ্ভিদ ও প্রাণী। নানা রূপান্তরের মধ্য দিয়ে উৎপন্ন হলো নানা ধরনের উদ্ভিজ্জ ও প্রাণীজ পদার্থ। জীব জগৎ থেকে প্রাপ্ত পদার্থ জৈব পদার্থ নামে অভিহিত। আর এই জৈব পদার্থ নিয়েই জৈব রসায়ন খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্ষেত্রে যখন 11-12 সায়েন্স নিয়ে পড়বে তখনও। তাছাড়া দৈনন্দিন জীবনেও আমাদের জৈব যৌগ সম্বন্ধে জানতেই হবে। প্রথমে 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ার পরীক্ষার সাহায্যে দেখান যে উদ্ভিদ ও প্রাণী জগৎ থেকে প্রাপ্ত জৈব যৌগের মধ্যে প্রধান উপাদান মৌল হিসাবে কার্বন অবশ্যই থাকবে। পরবর্তী ক্ষেত্রে 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস ধারণা অনুযায়ী কিছু রহস্যময় শক্তি ব্যতি রেখে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব নয়, অর্থাৎ পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয়। সেই জন্য এই তত্ত্বকে বলা হতো প্রাণ শক্তি তত্ত্ব বা ভাইটাল ফোর্স থিওরি। যেহেতু প্রাণ শক্তিকে কৃত্রিম উপায়ে সৃষ্টি করা যায় না, সেই জন্য পরীক্ষাগারে কৃত্রিমভাবে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব নয়। এই ধারণাটা কার? বিজ্ঞানী বার্জেলিয়াসের। এটাই বহুদিন সবাই মেনে চলছিল। কিন্তু 1828 মানে দীর্ঘ 13 বছর পর বিজ্ঞানী ভোলহার বা বিজ্ঞানী ভোলহার, অনেকেই এটা অ্যাকচুয়ালি স্পেলিং হচ্ছে এরকম WOHLER, উহলার। কোনো বইয়ে আছে উহলার। মানে কি করলো না, দুটা অজৈব পদার্থ, একটা হচ্ছে NH4 2SO4, এটাকে বলে অ্যামোনিয়াম সালফেট আর পটাশিয়াম সায়ানেট KCNO। এই দুটো পদার্থকে মিশিয়ে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করলে দ্যাট ইজ হেট দিলে কি তৈরি হলো না, একটা আকস্মিকভাবে একটা জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত হয়ে গেল। ইউরিয়া প্রস্তুত করি, অর্থাৎ ইউরিয়া আমরা জানি যে পানি দেহে থেকেই পাওয়া যায়। তার মানে এটা জৈব পদার্থ বলেই এতদিন জানতো। কিন্তু জৈব পদার্থ তো অবশ্যই, কিন্তু এটা পরীক্ষাগারে আকস্মিকভাবে প্রস্তুত হয়ে যাওয়ায় কি হয়ে গেল না, প্রথমে কি হলো না, এটার একটা স্টেপ আছে যে প্রথমে এটা অ্যামোনিয়াম সালফেট ও KCNO বা পটাশিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে কি হয়, ফার্স্টে NH4CNO
অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন হয়। অ্যামোনিয়াম সায়ানেট এইটা থেকে পরবর্তী ক্ষেত্রে NH2 CO CO NH2 হোল 2 দ্যাট ইজ ইউরিয়া ইউরিয়া প্রস্তুত হয়ে গেল। তাহলে এতদিনের যে ধারণা ছিল অর্থাৎ ভাইটাল ফোর্স থিওরি সেটা একটা সন্দেহ তালিকায় চলে এলো। পরবর্তীতে বিজ্ঞানী পরে যা বিজ্ঞানী ক্যাকুলে বিজ্ঞানী কোলবে ভুল বললাম বিজ্ঞানী কোলবে সংশ্লেষণ কোলবে পরবর্তী ক্ষেত্রে 1845 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোলবে কার্বন হাইড্রোজেন আর বিভিন্ন অজৈব পদার্থের সাহায্যে একটি জৈব পদার্থ অ্যাসিটিক অ্যাসিড ল্যাবরেটরিতে প্রস্তুত করে ফেললেন, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। তার মানে আবার একটা জৈব পদার্থ রসায়নগারে প্রস্তুত করা গেল। আবার তারও আরও কিছুদিন পরে, কিছু বছর পরে 1856 প্রায় তোমার 5, 6, 11 বছর পরে বিজ্ঞানী বার্থোলেট বিজ্ঞানী বার্থোলেট বিজ্ঞানী বার্থোলেট বার্থোলেট বিজ্ঞানী বার্থোলেট আবার রসায়ন করে আরেকটা জৈব পদার্থ তৈরি করে দেখালেন, কি সেটা হচ্ছে মিথেন। তাহলে দেখা যাচ্ছে যে এতদিনে যে ভাইটাল ফোর্স থিওরি সেটা মিলছে না, অর্থাৎ জৈব যৌগের এতদিনের যে সংজ্ঞা সেটা টোটালি, অর্থাৎ ভাইটাল ফোর্স থিওরি টোটালি এতদিনে সন্দেহের তালিকায় ছিল, এখন টোটালি পরিত্যক্ত হয়ে গেল। তার মানে জীব থেকে প্রাপ্ত মানেই যৌগ মানেই জৈব যৌগ এটা নয়, আর দ্বিমত কোনো থাকলো না। তাহলে এখন বর্তমান সংজ্ঞাটা কি জৈব যৌগের? জৈব যৌগের সংজ্ঞাও পরিবর্তন হয়ে গেল। সেই সংজ্ঞাটা কি না, অবশ্যই জৈব যৌগে কার্বন থাকবে, কিন্তু কার্বনের যৌগ মানেই জৈব যৌগ এটা আর বলা গেল না। তাহলে জৈব রসায়নের ডেফিনেশন কি হবে? না, ডেফিনেশনটা এরকম, অর্থাৎ কার্বনের অক্সাইড যেমন হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপরে ধরো না কার্বন ডাইসালফাইড, তারপরে হচ্ছে কার্বনের যৌগ, বাইকার্বনের যৌগ, ধাতব সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, ধাতব থায়োসায়ানেট, ধাতব সায়ানেট, ধাতব কার্বাইড এবং ধাতব কার্বনেট। যৌগগুলি ছাড়া কার্বন ঘটিত যেসব যৌগে সমবায়বতা এবং ক্যাটিনেশন ধর্ম দেখা যায় তাদেরকেই জৈব যৌগ বলা হলো। তাহলে জৈব রসায়নের জৈব যৌগ সেটার সংজ্ঞা পরিবর্তন হয়ে গেল। তাহলে জৈব রসায়নের বর্তমান সংজ্ঞাটা কি আমরা দেখে নিই। তাহলে জৈব যৌগের বর্তমান সংজ্ঞা দেখে নিই আমরা। কি বলবো? কার্বনের অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইসালফাইড, কার্বনেট, বাইকার্বনেট যৌগ, ধাতব সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, ধাতব থায়োসায়ানাইড, ধাতব কার্বাইড, ধাতব কার্বনিক যৌগ ছাড়া কার্বন ঘটিত যেসব যৌগগুলির মধ্যে ক্যাটিনেশন, সমবায়তা প্রভৃতি ধর্ম দেখা যায় তাদের জৈব যৌগ বলে। এই সমবায়তা এবং ক্যাটিনেশন ধর্ম নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব পরবর্তী ক্ষেত্রে। এইটাই এখন বর্তমান সংজ্ঞা হলো। তাহলে জৈব যৌগ কারা? জৈব যৌগ সকাল থেকে উঠে একদম সন্ধে হয়ে রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত আমরা জৈব যৌগ নিয়েই ব্যবহার করে চলি, জৈব যৌগ ছাড়া আমাদের চলবে না। তাহলে কেমনভাবে?
না, যেমন ধরো আমরা প্রথমেই বলবো জীবের জীবন ধারণের জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট খাদ্য দরকার পুষ্টি বৃদ্ধি চলনের জন্য, শক্তির জন্য। এরা সবাই জৈব যৌগ। তার মানে এই আটা, তারপরে তোমার ফ্যাট জাতীয় পদার্থ, তেল, তারপরে ধরো তোমার দুধ, সবই জৈব যৌগ। এরপরে ওষুধের দিক থেকে যদি বলতে যাই, প্যারাসিটামল বলো, যেই ওষুধ জৈব যৌগ। তারপরে যদি আমরা কীটনাশক ব্যবহার করি, সেগুলোও জৈব যৌগ। আচ্ছা, সকালে উঠে ব্রাশ করতে যাবে যে পেস্ট, সেটাও জৈব যৌগ, তার উপাদান জৈব যৌগ। আবার আমরা আহ, যে পেস্টটা ব্যবহার করছি সে তো হলোই, যেটা টুথব্রাশ, সেটা উপাদান পলিমার, সেটাও জৈব যৌগ। আহ, যে স্কুলে বইগুলো পড়তে যাব, বইগুলো খাতাগুলো যে উপাদানে তৈরি, সেটাও জৈব যৌগ। অর্থাৎ এক কথায় জৈব যৌগ অনেক, প্রচুর জৈব যৌগ, প্রায় 20 লক্ষ। বর্তমানে জৈব রসায়ন ছাড়া আমাদের জীবন অচল। তো এই গেল জৈব যৌগ। এটিপি, ডিএনএ, আরএনএ, কুইনাইন ইত্যাদি সবই জৈব যৌগ। তো এই গেল জৈব। এখন দেখে নেওয়া যাক যে এই জৈব যৌগ, অজৈব যৌগ আমরা আলাদা করে পড়ছি কেন। নিশ্চয়ই জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো আমাদের জেনে নিতে হবে। আমি এখানে কয়েকটা বলছি। একটা জিনিস বলি যে সবেরই ব্যতিক্রম আছে। আমি যদি বলি যেমন ধরো, তাহলে আমরা আসি জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্যতে। প্রথমে যদি বিষয় বলি, এটা জৈব যৌগ আর এটা অজৈব যৌগ। উপাদান এবং সংখ্যা। জৈব যৌগে কার্বন অবশ্যই থাকবে, এর সঙ্গে হাইড্রোজেন, অক্সিজেন, এখানে এক্স বলতে হ্যালোজেন পরমাণু, সালফার পরমাণু, ফসফরাস পরমাণু থাকতে পারে। এর সংখ্যা প্রায় 20 লক্ষ বা তার বেশি। অজৈব যৌগগুলিকে কার্বন থাকবে না এমনটা নয়, কার্বন থাকতে পারে। সাধারণত অজৈব যৌগগুলি সকল মৌল দ্বারাই গঠিত হলেও অজৈব যৌগের সংখ্যা কিন্তু জৈব যৌগ অপেক্ষা কম, মাত্র কয়েক লক্ষ মাত্র। তারপরে আছে যদি রাসায়নিক বন্ধনের প্রকৃতি, জৈব যৌগগুলি সমযোজী প্রকৃতির। কেন সমযোজী প্রকৃতি? না, একটা কার্বন পরমাণু অপর একটা কার্বন পরমাণুর সঙ্গে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যুক্ত হতে পারে না, তাই যৌগগুলি সমযোজী প্রকৃতির হয়। আর অজৈব যৌগগুলি সমযোজী, তড়িৎযোজী এবং অসমযোজী হয়। তবে অনেক ম্যাক্সিমাম তড়িৎযোজী বা আয়নি যৌগ হয়। এবার হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কে যদি আসি, জৈব যৌগগুলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অজৈব যৌগ অপেক্ষা কম হয় সাধারণত। আর এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অবশ্যই জৈব যৌগ অপেক্ষা বেশি হতে পারে। যদি বলো কেন, তাহলে অবশ্যই বলবো যে এগুলো বন্ধনের প্রকৃতি দেখেই তড়িৎযোজী বন্ধনকে ভাঙতে, বিয়োজিত করতে উপাদান মৌলসমূহে বেশি শক্তির প্রয়োজন হয়। এরপরে আসি যে রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি। জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি মন্থর প্রকৃতির হয়, অনেক ক্ষেত্রে উভমুখী বিক্রিয়া ঘটে। আর অজৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া অবশ্যই দ্রুত গতিতে ঘটে। আর এছাড়া আরও কিছু পার্থক্য আছে, যেমন ধরো যদি দাহ্য বলি, দাহ্য বস্তু আর কি, তাহলে জৈব যৌগগুলো দাহ্য প্রকৃতির হয় সাধারণত। অজৈব যৌগগুলো কিন্তু দাহ্য প্রকৃতির হতে পারে, তবে জৈব যৌগের মতো নয় সংখ্যা। এরপরে যদি বলি সমাবয়বতা ধর্ম, জৈব যৌগের মধ্যে আগেই সংজ্ঞাতেই বলেছি সমাবয়বতা ধর্ম দেখা যায়। এটা কি পরে বলবো। অজৈব যৌগের মধ্যে সমাবয়বতা ধর্ম দেখা যায় না। এছাড়া সমাকৃতি ধর্ম, যেটা অজৈব যৌগে দেখা যায়, জৈব যৌগে দেখা যায় না। এরকম অনেক পার্থক্য তোমরা পড়বে বিভিন্ন উদাহরণ সহযোগে, সেই সব তোমরা অবশ্যই জানবে। এই গেল জৈব যৌগ এবং অজৈব যৌগের। তাহলে দেখলাম যে জৈব যৌগে কার্বন পরমাণু থাকবেই। এই কার্বন পরমাণুর যোজ্যতার প্রকৃতি কেমন আমাদের জানতে হবে। জৈব যৌগের মূল উপাদান কার্বন, তার ইলেকট্রন বিন্যাসটা দেখে নিই। তাহলে আমি বলতে চাইছি যে কার্বন পরমাণুর যোজ্যতার প্রকৃতি। কার্বন কত হয়, কার পরমাণু ক্রমাঙ্ক হয় 6। ইলেকট্রন বিন্যাসে আসি। ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে আমরা দেখতে পারবো
কে কক্ষ থেকে 2টা ইলেকট্রন আর এল কক্ষে 4টা ইলেকট্রন। তাহলে 4টা ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হবে 4। তার মানে পেলাম যোজ্যতা ইলেকট্রন হলো 4, মানে কার্বন হলো অধাতু। এখন পর্যায় সারণীতে কার্বনের অবস্থান আমরা দেখেছি, এর আগে পর্যায় সারণী আলোচনা হয়েছে, সেখানে দেখেছি যে কার্বন পরমাণু 14 নম্বর গ্রুপে থাকে, গ্রুপ 14, যেটা বোর সারণী বা আইপিসি সারণী, সেখানে আমরা দেখেছি কার্বন এর অবস্থান হচ্ছে 14, গ্রুপ 14। তার মানে যে এর একটা তোমার কার্বন পরমাণুর যে পর্যায় সারণীতে অবস্থান তার ওই বিশেষত্বের জন্য কার্বন পরমাণুর পক্ষে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে অষ্টক পূর্তি করা সম্ভব নয়। তার মানে তড়িৎযোজী বন্ধন করতে পারে না। তাহলে জৈব যৌগগুলির মধ্যে তাহলে কি হয় না সমযোজী বন্ধন করবে। কি করে করবে না 4টি ইলেকট্রন দ্বারা অন্য পরমাণুর সাথে 4টি সমযোজী বন্ধন তৈরি করতে পারবে, অর্থাৎ দিয়ে অষ্টক পূর্তি করবে। অর্থাৎ যে কার্বনের হ্যান্ড যদি বলি 4টা, এই হচ্ছে কার্বনের হ্যান্ড। ঠিক আছে, এই গেল কার্বন জৈব যৌগগুলির বন্ধনগত বৈশিষ্ট্য। এখন আসছি যে কার্বনের যোজ্যতা সম্বন্ধে এত সহজে পুরোপুরি ঠিক বলে দেওয়া যায় না। বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী তার মতবাদ ব্যক্ত করে গেছেন, পরবর্তী ক্ষেত্রে মতবাদ আবার মডিফাইড হয়েছে। এখন প্রথমে যে বিজ্ঞানীর কথা বলবো তিনি হলেন কেকুলে। তার মানে এখন আমরা আলোচনা করব যে কার্বন যৌগের যোজ্যতা সম্বন্ধে কেকুলের মতবাদ, কেকুলের সূত্র। 1859 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী কেকুলে কার্বন পরমাণুর যৌগ গঠন সম্বন্ধে এবং কার্বন যৌগের যোজ্যতা জানার জন্য একটা নতুন মতবাদ প্রকাশ করেছিলেন। তাহলে আমরা আসছি কেকুলে মতবাদ। এখন যেটা আলোচনা করব কার্বন পরমাণুর কেকুলে মতবাদ। 1859 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী কেকুলে কার্বন পরমাণুর যোজ্যতা সম্বন্ধে এই মতবাদগুলি প্রকাশ করেছিলেন। কি না উনি বলেছিলেন যে কোনো কার্বনের যোজ্যতা 4, অর্থাৎ সমস্ত জৈব যৌগে কার্বনের যোজ্যতা হবে 4। কার্বন পরমাণুর 4টি যোজ্যতা কার্বন পরমাণুর সঙ্গে একই তলে থাকবে, বোর্ডা সমতল একই তলে থাকবে। অর্থাৎ একটি যোজ্যতাকে এরকম বন্ধন দ্বারা প্রকাশ করা যায়, এই যে বন্ধন দ্বারা প্রকাশ করা যায় এইরকম। অর্থাৎ ধরো কার্বন পরমাণু 4টা যোজ্যতা একই, এদের মধ্যে কোণ হচ্ছে কত 90 ডিগ্রি কোণ করে থাকবে। এখন যেমন ধরো মিথেন যৌগ CH4 এর গঠন যদি দেখি 4টা যোজ্যতায় 4টা হাইড্রোজেনের সঙ্গে সমযোজী এক বন্ধন করে এইরকম, অর্থাৎ মিথেন যৌগের গঠন। এটা ছিল কেকুলের মতবাদ। এখন আমরা যেটা বলেছিলাম জৈব যৌগের সংজ্ঞায় যে ক্যাটিনেশন ধর্ম, এই ক্যাটিনেশন ধর্মটা কি সেইটা নিয়ে আমাদের আলোচনা। যেটা বলছিলাম যে কার্বন যৌগের সংখ্যা এত বেশি কেন, বলবো যে এই ক্যাটিনেশন ধর্মের জন্য। ক্যাটিনেশন কথাটা হচ্ছে ক্যাটেনা কথা থেকে, যার অর্থ হচ্ছে শৃঙ্খল। তো ক্যাটিনেশন ব্যাপারটা কি না কার্বন পরমাণু যৌগের মধ্যে একাধিক কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, তিন বন্ধন অর্থে এইরকম 3 বন্ধন দ্বারা যুক্ত হয়ে মুক্ত শৃঙ্খল, শাখা শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল যৌগ গঠন করতে পারে। কার্বন পরমাণুর এই স্পেশাল ধর্মকে বলা হয়, বিশেষ ধর্মকে বলবো ক্যাটিনেশন ধর্ম। যেমন ধরো যে একটা 3টে কার্বন পরমাণু এরকম পরস্পর এক বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, এটা দীর্ঘ শৃঙ্খল, প্রত্যেকের যোজ্যতা 4টা বন্ধন। এর সঙ্গে ধরো হাইড্রোজেন দিয়েছি, তাহলে ধরো হাইড্রোজেন দ্বারা যৌগ হয়ে গেলে এরকম পরস্পর এক বন্ধন দ্বারা যুক্ত হয়েছে। এই যৌগটা কি হলো, সি কটা আছে আণবিক সংকেত C3, এইচ আছে 3 2 6, 3 2 5 আর 3 8, C3H8, এর নাম হচ্ছে প্রোপেন।
সেমভাবে আবার ধরো একটা কার্বন পরমাণু পরস্পর দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়েছে, এখানে আবার এরকম হাইড্রোজেন যদি দিয়ে দিই, এটাকে আমরা বলবো, এই যৌগটা কি বলবো, এটা বলবো ইথিলিন। এটার নাম, তাদের প্রচলিত নাম, তাদের আইপিসি নাম পরে আমরা পড়বো, ইথিলিন। সেমভাবে তিনটা হাইড্রোজেন তিনটে বন্ধন দ্বারা যুক্ত হয়েছে দ্বিবন্ধন দ্বারা, মুক্ত শৃঙ্খল যৌগ। এটা মুক্ত শৃঙ্খল কেন বলবো না, এখানে দেখো কার্বনগুলো প্রান্তের কার্বনগুলো পরস্পর যুক্ত নয়, অর্থাৎ মুক্ত, তাদের মুক্ত শৃঙ্খল যৌগ গঠন করতে পারে। হ্যাঁ, আগেই বললাম যে মুক্ত শৃঙ্খল যেমন যৌগ, সেরকম বদ্ধ শৃঙ্খলে যৌগ গঠন করতে পারে। যেমন ধরো আমি তিনটে কার্বন পরমাণুকে এরকমভাবে নিয়েছি, ওই একইভাবে হাইড্রোজেন পরমাণু দিচ্ছি, যেই যৌগটা এটা কিন্তু বদ্ধ বদ্ধ এর নাম কী হচ্ছে, এর নাম হচ্ছে এটা হচ্ছে সাইক্লিক প্রোপেন বা বৃত্তাকার যৌগ প্রোপেন, বৃত্তাকার প্রোপেন। ঠিক আছে, তাহলে এইটা হলো যে এই যে বিশাল ধর্ম, এরকমভাবে এই চেনটা আরও বাড়ানো যায়, অসংখ্য যৌগ গঠন করার ক্ষমতা, একেই বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে কার্বনের কী এমন ধর্ম আছে, কী এমন ব্যাপার আছে যার জন্য কার্বন ক্যাটিনেশন ধর্ম করতে পারে। তো সেটা যদি বলি তাহলে দেখব যে কার্বন পরমাণুর আকার কিন্তু ক্ষুদ্র, আবার ইলেকট্রন বিন্যাস কিন্তু বিশেষ, 2টা এবং 4টা ইলেকট্রন, আর কার্বন কার্বন বন্ধনের স্থায়িত্ব কিন্তু বেশি, সেই জন্যেই কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। তবে এছাড়াও সামান্য পরিমাণে বোরন এবং সিলিকনের মধ্যেই এই ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। এরকম আমরা বহু যৌগ দেখতে পাবো যেখানে বদ্ধ শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল এবং এক বন্ধন দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়ে কার্বন পরমাণু অসংখ্য যৌগ গঠন করেছে, একেই বলবো কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এরপরে আমরা চলে যাই যে কার্বন পরমাণুর যোজ্যতা সম্পর্কে বিজ্ঞানী ভেন্ট হফ এবং লাবেলের মতবাদ। তো দেখা যাক, এখানেই শেষ নয়, কেকুলের মতবাদ বাদ দিয়ে কিছু অসুবিধা দেখা দিল, যেমন হচ্ছে যে নানা রকম জৈব যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম, তাদের আইসোমার গঠন, তাদের যৌগ গঠন করার ক্ষমতা ইত্যাদি কেকুলের ওই কার্বনের যোজ্যতা মডেল, যে মডেল নিয়ে একটু আগে আলোচনা করলাম, সেটা দ্বারা ব্যাখ্যা করা যাচ্ছে না। সেজন্য বিজ্ঞানী ভেন্ট হফ এবং লাবেল কার্বন পরমাণুর এই ধর্মগুলো ব্যাখ্যা করার জন্য ওনারা কার্বন যোজ্যতার সমচতুস্তলকীয় মডেল, রেগুলার টেট্রাহেড্রাল মডেল প্রকাশ করেন। তাদের মত অনুযায়ী কি বললাম যে লাবেল এবং ভেন্ট হফের মতবাদ হলো কার্বনের রেগুলার টেট্রাহেড্রাল মডেল, অর্থাৎ সমচতুস্তলকীয় মডেল। দেখা যাক এতে কী আছে, দেখে নেব কার্বনের যোজ্যতা সম্পর্কে লাবেল এবং ভেন্ট হফের সমচতুস্তলকীয় মডেল। তার মডেল অনুসারে কি বলবো না, এই মতবাদ অনুসারে কার্বনে পরমাণুটি, এটা কার্বন পরমাণু যদি হয়, কার্বন আলোচনা হচ্ছিল যে কার্বনের যোজ্যতার সমযোজ্যতার চতুস্তলকীয় মডেল নিয়ে। তো এখানে দেখব লাবেল এবং ভেন্ট হফের মতবাদ, এই মতবাদ অনুযায়ী এই মতবাদ অনুসারে কার্বনের পরমাণুটা সুষম চতুস্তলকের একটা কেন্দ্রে থাকে, এখানে যেমন ধরেছি কেন্দ্রে আছে, আর কার্বনের 4টা যোজ্যতা চতুস্তলকে 4টা শীর্ষবিন্দুতে থাকে, একটা যোজ্যতা শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। আর কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতার মাঝের কোণ, এই দুটার মাঝের কোণ 109°28'। মানে আগে যেটা জানছিলাম যে 90°, সেটা নয়, 90° অপেক্ষা বেশি, 109°28'। এদের মধ্যবর্তী কোণও সেম 109°28', এদের মধ্যবর্তী কোণ 109°28', এটাও 109°28' হয়। যেমন মিথেনের গঠন যদি ধরি, এটা আমি একটা মিথেনের ছোট মডেল ধরেছি, 3 ডাইমেনশনাল মডেল, মানে বোঝা কষ্ট, কল্পনা শক্তি ভালো থাকতে হবে। এটা যদি কার্বন পরমাণু হয়, কার্বনের সাথে 4টা হাইড্রোজেন পরমাণু এইভাবে যুক্ত আছে সমচতুস্তলকের, এগুলো এদের কোণ হচ্ছে 109°28' হয়। তো এইভাবে এটাই হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা সম্পর্কে লাবেলের মতবাদ।
এটা যদি হয় তাহলে দেখা গেছে বিভিন্ন জৈবযৌগে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো তাদের সময় গঠন করার ক্ষমতা ইত্যাদি এই সমচতুষ্ফলক মডেলের সাহায্যে সহজেই ব্যাখ্যা করা যায়। বেশ, এই গেল সমচতুষ্ফলক। এখানে আমি কতগুলো জৈব যৌগের গঠন লিখেছি। তো যৌগের এটা যেমন গঠন হচ্ছে এন প্রোপেন, নর্মাল প্রোপেন, এরকম গঠন। এটা হচ্ছে আইসোবিউটেন, এরকম গঠন। এখানেও কার্বনের সাথে একটি শাখা আছে। এখানে দেখো এটা হচ্ছে ফিউরান, এটা হচ্ছে সাইক্লো বিউটেন, এটা হচ্ছে বেনজিন, এটা ইথিলিন, এটা হচ্ছে অ্যাসিটিলিন। তোমাদের কি দেখে মনে হচ্ছে এগুলোর গঠন সব একই রকম? না, আলাদা, অবশ্যই আলাদা। এখানে দেখুন নর্মাল শৃঙ্খল আছে, কোনোরকম মুক্ত শৃঙ্খল, এন প্রান্তগুলো যুক্ত নেই। এখানে আবার এন প্রান্তগুলো যুক্ত আছে, অর্থাৎ এটা বদ্ধ শৃঙ্খল। এখানে দেখো শাখা একটা আছে, এটা শাখা শৃঙ্খল। এখানে দেখো শৃঙ্খল আছে, বদ্ধ শৃঙ্খল, কিন্তু সবগুলো এবং সবগুলোই সেন্ট্রাল পরমাণুগুলো কার্বন নয়, অক্সিজেন আছে, অর্থাৎ আলাদা আছে। আবার দেখো এখানে এক বন্ধন নেই, এখানে দুটো বন্ধন আছে। এটা দেখো তিনটা বন্ধন আছে। অর্থাৎ আমি যেটা আলোচনা করব এখন সেটা হচ্ছে যে এই শৃঙ্খলতার ভিন্নতার জন্য জৈব যৌগের শ্রেণীবিভাগ দেখা যাক। অর্থাৎ আলোচনা করব যে কার্বন শৃঙ্খলতার ভিন্নতার জন্য জৈব যৌগের শ্রেণীবিভাগ দেখা যাক। প্রথমে জৈব যৌগ দুটো ভাগে ভাগ করা যায়, মুক্ত শৃঙ্খল জৈব যৌগ, বদ্ধ শৃঙ্খল জৈব যৌগ। বলেছি আমি, পরে আবার ডিটেলস আলোচনা করব যে মুক্ত শৃঙ্খল মানে এন কার্বনগুলো যুক্ত নয়। এরা আবার দু প্রকারে হয়, সম্পৃক্ত হয়, অসম্পৃক্ত হয়। সম্পৃক্ত বলতে কোনগুলো? যেগুলো এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। অসম্পৃক্ত কোনগুলো? যেগুলো কার্বন পরমাণু অন্তত দুটো কার্বন পরমাণু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়। দ্বিবন্ধনে আলাদা নাম, ত্রিবন্ধনে আলাদা নাম হবে। আচ্ছা, এরপর আছে বদ্ধ শৃঙ্খল জৈব যৌগ, অর্থাৎ এন্ড কার্বনগুলো পরস্পর যুক্ত আছে। সেক্ষেত্রে দুটো টাইপের হয়, একটা হোমোসাইক্লিক, একটা হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক মানে সম, অর্থাৎ যে বদ্ধ শৃঙ্খলটা তৈরি হচ্ছে, যে সেন্টার পরমাণু সেগুলো সবই কার্বন পরমাণু তৈরি। এরকম দুটো হয়, অ্যারোমেটিক আর অ্যালিসাইক্লিক। আর যদি সব সেন্ট্রাল পরমাণুগুলো কার্বন না হয়ে অন্য কিছু হয়, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, তাহলে হেটেরোসাইক্লিক। আর হোমোসাইক্লিকের দুটো হয়, একটা অ্যারোমেটিক, অ্যালিসাইক্লিক। পরের দিন এখান থেকে আমি আলোচনা করব হোমোটাইপ। আর সবশেষে বলি যে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক করবে। আর খুব আগে পেতে গেলে আমার ওই ক্লাসগুলোর তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। ব্যাস।